প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছেড়ে দিয়েছে, প্রায় 4 মাস হতে চলল। নতুন আরেকটি সরকার এখন আছে, বিএনপি সরকার গঠন করেছে। তো এরপরও এই 4 মাস ধরেই আমরা দেখছি কিছুদিন পর পর সাবেক এই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারা একজন একজন করে ইন্ডিভিজুয়ালি তাদের নিজের সরকারের মূল্যায়ন করছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন করছেন সাবেক উপদেষ্টারা আলাদা আলাদাভাবে, ব্যক্তিগতভাবে। তো আগে মূল্যায়ন করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, যিনি সরকারের উপদেষ্টাও ছিলেন এবং আগে তিনি নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে কাজ করতেন। এই সরকার সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, এবং এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি তৌহিদ হোসেন কথা বলেছেন যমুনা টেলিভিশনের সঙ্গে। এক সাক্ষাৎকারে তিনি সেখানে বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে এবং তার সেখানে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে। চাঞ্চল্যকরই বলবো বিষয়গুলো, যদিও সিমিলার অভিযোগ এর আগে সাখাওয়াত হোসেন দিয়েছিলেন বা করেছিলেন। তো আগেই তৌহিদ হোসেনের অভিযোগগুলো নিয়ে একটু কথা বলে নেই, তারপর মেমোরি রিফ্রেশ করবার জন্য দরকার হলে ফিরে যাব রিজওয়ানা এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের মূল্যায়নে। তো তৌহিদ হোসেন খুব বিস্ফোরক কিছু কথা বলেছেন। যেমন প্রথমেই তিনি বলেছেন যে এই সরকারের সিদ্ধান্ত গৃহীত হতো 7 সদস্যের একটি কিচেন কমিটির মাধ্যমে, অর্থাৎ উপদেষ্টা পরিষদে কোনো সিদ্ধান্ত গৃহীত হতো না। ঢালাওভাবে তিনি কথাটি বলেছেন, একটি বা দুটো সিদ্ধান্ত সম্পর্কে বলেননি। যেভাবে বলেছেন তাতে করে মনে হচ্ছে যে উপদেষ্টা পরিষদে কখনোই কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, সব সিদ্ধান্তই গোপন কিচেন ক্যাবিনেটে হতো। তা তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে প্রতি মঙ্গলবারের সেই কিচেন ক্যাবিনেটের 7 সদস্য বিশিষ্ট সেই ক্যাবিনেট মিটিং হতো, সিক্রেট মিটিং, গোপন মিটিং। সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হতো। আচ্ছা, তো একই অভিযোগ ব্রিগেডিয়ার সাখাওয়াত করেছিলেন। ঠিক আছে, শুনলাম আমরা এই অভিযোগটি। তারপর তিনি আরও যে ভয়াবহ অভিযোগটি করেছেন সেটি হলো তার নিজ মন্ত্রণালয় সম্পর্কে। তো তিনি হয়তো খেয়াল করেননি যে এই অভিযোগ করলে তিনি কতটা হালকা হচ্ছেন বা তার ব্যক্তিত্ব দুর্বল হয়ে পড়ছে কিনা, প্রকাশ্যে তার ব্যক্তিত্ব নিয়ে লোকেরা প্রশ্ন করবে কিনা। তিনি অভিযোগটি করে ফেলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তার নিজ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে তার অভিযোগ হলো যে তার মন্ত্রণালয়ে বাইরের একাধিক উপদেষ্টার, অর্থাৎ ফরেন মিনিস্ট্রির বাইরের একাধিক উপদেষ্টার প্রভাব ছিল, তারা প্রভাব খাটাতেন। তো এইটি একটি গুরুতর অভিযোগ। তিনি পররাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন, তার কথাই সেখানে শেষ কথা হবার কথা ছিল, কিন্তু তিনি সরাসরি অভিযোগ করলেন একাধিক উপদেষ্টা সেখানে নাক গলাতেন কিংবা প্রভাব বিস্তার করতেন। তো বিশ্লেষণ করব এই পয়েন্টটি, আসছি ফিরে তার অন্যান্য অভিযোগগুলো সম্পর্কে একটু কথা বলে নিই। তিনি আরও বলেছেন যে সেখানে যে বাণিজ্য চুক্তি হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, মার্কিন বাণিজ্য চুক্তি, সেই চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকম ইনভলভমেন্ট ছিল না, বা পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো সম্পর্কে জানতো না এবং পররাষ্ট্র উপদেষ্টাও জানতেন না। তার মানে তিনি জানতেন না, তাকে জানানো হয়নি কোনো কিছু সম্পর্কে। আর সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, চুক্তি বিষয়ক নেগোসিয়েশন আর সব কিছু কথাবার্তা সব কিছু হয়েছে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন জনাব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এই দুইজনই সব কিছু করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতো না এবং তিনিও জানতেন না কোনো কিছু। এই অভিযোগটিও তিনি করেছেন। তো এবার এই দুটো গুরুত্বপূর্ণ অভিযোগ সম্পর্কে একটু বিশ্লেষণ করি। প্রথম অভিযোগটি যে তার মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। তো এখন কথা হলো, যদি তাই হয় তাহলে তিনি কেন সেটি সহ্য করলেন?
পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার সুস্পষ্টভাবে মতামত দেওয়ার অধিকার ছিল, সেটি কিন্তু হাসিনা আমল ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধোয়া তুলসী পাতা ছিল না, বাংলাদেশের মানুষদের নিয়েই গঠিত একটি সরকার। তো সেখানে বাট হাসিনা আমলের মতো বিষয়টি ছিল না, কারণ হাসিনা আমলে এমপি মন্ত্রীরাও কেউ হাসিনার মুখের উপর কথা বলতে সাহস পেতেন না। হাসিনার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলেননি কখনো, কারণ তাদেরও গুম হয়ে যাবার সম্ভাবনা ছিল এবং হতে পারত, হাসিনা সেটি ঘটাতে পারতেন। তো তাই কেউ কথা বলেনি হাসিনার মুখের উপর, কখনোই না। তো অধ্যাপক ইউনূসের সরকারটি সেরকম ছিল না, যার যা খুশি তাই লোকেরা বলতে পেরেছে। সারা বাংলাদেশের মানুষ যার মনে যত কষ্ট দুঃখ আছে, গালি দেবার আছে, যা আগের সরকারগুলোকে কেউ দিতে পারেনি, সেটি কিন্তু দিয়ে ফেলেছে, দিতে পেরেছে। যদিও হাসিনাপন্থীরা, আওয়ামী বাকশালীরা কিংবা আওয়ামী বাকশালপন্থী সাংবাদিকেরা, তথাকথিত সাংঘাতিকেরা, কন্টেন্ট ক্রিয়েটাররা, কিছু টকশো ব্যাপারীরা সবসময় বলবার চেষ্টা করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। অথচ বাংলাদেশের ইতিহাসে এত স্বাধীনতা মত প্রকাশের আর কখনোই কোনো সরকারের আমলে ছিল না, এটি সত্যি কথা। যাই হোক, তো এখন তৌহিদ হোসেন বলছেন যে তার মন্ত্রণালয়ে প্রভাব বিস্তার করতেন অন্য উপদেষ্টারা। তাহলে প্রথমত তিনি সেটি মেনে নিলেন কেন, প্রতিবাদ কেন করলেন না, জোরালো প্রতিবাদ? আর সেই প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে পদত্যাগ কেন করেননি? প্রিয় দর্শক শ্রোতা, তিনি যদিও তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে 3 বার তিনি পদত্যাগের চেষ্টা করেছিলেন, বাট তাকে পদত্যাগ করতে দেয়া হয়নি, এইটি তো মানা যাচ্ছে না। তার এই খোঁড়া যুক্তি একেবারে আনঅ্যাকসেপ্টেবল, অগ্রহণযোগ্য। কারণ যখন তার নিজ মন্ত্রণালয়ে অন্য উপদেষ্টাদের প্রভাব, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, তখন তো রাস্তা দুটো আছে। একটা হলো উচ্চকণ্ঠ হওয়া, সরব প্রতিবাদ করা, বিষয়টির সমাধান হয়ে গেলে কন্টিনিউ করা, সমাধান না হলে আত্মমর্যাদা বজায় রেখে পদত্যাগ করা। তাহলে তার কথার মধ্যে স্ববিরোধিতা লক্ষ্য করছি আমরা। তাহলে হয় তাকে স্বীকার করতে হবে যে আমি পদত্যাগ করবার চেষ্টা করেছি কিন্তু ভয়ে করিনি, কোনো প্রতিহিংসার আমি শিকার হতে পারতাম তাই পদত্যাগ করিনি, অথবা আমার মন্ত্রণালয়ে অন্যেরা প্রভাব বিস্তার করেছে, আমি এটি কিছু মনে করিনি, আমি মনে করেছি ঠিক আছে, আমার দায়িত্ব পালন করে যাওয়া দরকার, আমি করি। কারণ উপদেষ্টা পদে থেকেছেন, সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের, তিনি একজন অবসরপ্রাপ্ত মানুষ, তো সেটি তো খারাপ না। তাই নিজের আত্মমর্যাদার বিনিময়ে, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে, আত্মসম্মান বিকিয়ে দিয়ে তিনি উপদেষ্টা পদ আঁকড়ে ধরে সেখানে ছিলেন। যদিও তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেননি, একাধিক উপদেষ্টা সেখানে প্রভাব বিস্তার করেছে, তো তিনি পদত্যাগ করেননি। তো তিনি ইঙ্গিতে বোঝালেন পদত্যাগ তাকে করতে দেওয়া হয়নি, কেউ তাকে বেঁধে রাখেনি, করতে পারতেন তিনি, কিন্তু করেননি। কেন করেননি? সুযোগ সুবিধার ব্যাপার আছে, তাই করেননি। আচ্ছা, একই কথা কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছিলেন যে তিনিও পদত্যাগ করবার কথা ভাবছিলেন কিন্তু করেননি। কেন করেননি? কারণ সুযোগ সুবিধা আছে সেখানে। আচ্ছা, তো সাখাওয়াত বলেছিলেন যে তিনি যদিও নির্বাচন কমিশনার ছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সার্ভিস নেননি বা চাননি, কারণ সেখানে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশন ছিল, তারা দিনরাত কাজ করছিল এবং অন্যান্য অনেক বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হয়েছিল। কিন্তু তিনি দুঃখ করে বলেছেন যে যদিও এই বিষয়ে তার অভিজ্ঞতা ছিল যথেষ্ট এবং তিনি নির্বাচন কমিশনার ছিলেন, কিন্তু তার কোনো বক্তব্য, তার কোনো মতামত, তার কোনো সহযোগিতা চাওয়া হয়নি, নেওয়া হয়নি। তো এইটি তার জন্য ছিল অমর্যাদাকর, যদি সত্যি হয়ে থাকে। তারও দরকার ছিল সেই কারণে উচ্চকণ্ঠ হওয়া, সরব হওয়া, আর সেটি ঠিক না হলে পদত্যাগ করা। তিনিও পদের লোভে পদ আঁকড়ে বসেছিলেন, পদত্যাগ করেননি, বিষয়গুলো পরিষ্কার একেবারে। আচ্ছা, তো তৌহিদ কিন্তু সেই পথেই হাঁটলেন, যদিও বললেন চেষ্টা করেছেন পদত্যাগের, কিন্তু করেননি, করতে চাননি, করতে পারেননি। আচ্ছা, তো এর বাইরেও তিনি আরও নানা কথা বলেছেন, যেমন এই বাণিজ্য উপদেষ্টার কথা বললাম, বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য চুক্তি, সেখানে তার কোনো হাত ছিল না, তিনি কিছুই জানতেন না। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের যে বাণিজ্য চুক্তিটি হয়েছে এটি বেশ কম্প্রিহেন্সিভ, এটি কিন্তু নিছক বাণিজ্য চুক্তি না, এখানে পররাষ্ট্রের অনেক বিষয় কিন্তু জড়িত আছে। যেমন যে বিষয়গুলো সেখানে চুক্তির অংশ, সেখানে আছে অর্থনৈতিক নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ, কৌশলগত সহযোগিতা, আছে জ্বালানি ক্রয়, বিমান ক্রয়, কিছু ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ইস্যু আছে সেখানে। অর্থাৎ কোনো না কোনোভাবে পররাষ্ট্রের বিষয় কিন্তু এখানে এসে যাচ্ছে। আমরা আন্তর্জাতিকভাবে তাকালে পৃথিবীর অন্যান্য দেশে দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক এই জাতীয় চুক্তিগুলোতে দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেখানে ইনভলভ থাকে। মূলত বাণিজ্য মন্ত্রণালয় কিংবা কমার্স সেক্রেটারিরা বিষয়গুলো এগিয়ে নেন,
মূল আলোচনা বা লিড নেগোশিয়েটর হিসেবে কাজ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের লোকেরা। যেহেতু বাণিজ্য চুক্তি সব দেশে দেখা গেছে, অস্ট্রেলিয়া বলি, জাপান বলি, অন্যান্য সব দেশে কিন্তু এগুলো হচ্ছে। তো সেখানে বাণিজ্য, যেমন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আছে ট্রেড রিপ্রেজেন্টেটিভ, বাণিজ্য প্রতিনিধি। তো তিনি পৃথিবীর বিভিন্ন দেশে এগিয়ে যান, কথা বলেন, নেগোশিয়েট করেন। বাট একটি পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেখানে ইনভলভ হচ্ছে এবং হতে হয়। তো তাই বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম না। তাহলে তার অভিযোগ অনুসারে যদি অন্তর্বর্তীকালীন সরকার তার সঙ্গে যোগাযোগ না করে থাকেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনোভাবে ইনভলভ না করা হয়ে থাকে, তাহলে তাকে ইগনোর করা হয়েছে। এবং শুধু তাকে ইগনোর করা হয়নি, জাতীয় স্বার্থ এখানে ইগনোর করা হয়েছে। কারণ তিনি এক পর্যায়ে বলেছিলেন যে তাদের কোনো এক্সপার্টিস নেই। তিনি বাণিজ্য উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বোধহয় মিন করেছিলেন যে তাদের কোনো পররাষ্ট্র বিষয়ে এক্সপার্টিস নেই। যদিও তার এই অভিযোগ হাস্যকর, কারণ বাণিজ্য উপদেষ্টা জনাব বশিরের কোনো এক্সপার্টিস নেই পররাষ্ট্রে। বাট ডক্টর খলিল তো তারও গুরু যোগ্যতার দিক থেকে। তো এই লাইনে পড়াশোনা এবং তার বহুল খ্যাতি আছে, ডিপ্লোম্যাট হিসেবে যথেষ্ট খ্যাতি তিনি অর্জন করেছেন। পরবর্তীতে তার কি ভূমিকা, তার ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে, বিতর্কের কারণ হয়েছেন তিনি বিভিন্নভাবে, সেটি ভিন্ন ইস্যু। কিন্তু যোগ্যতা, বাই ডেফিনিশন হি ইজ কোয়াইট কোয়ালিফাইড ফর দ্য পোস্ট, হি ওয়াজ কোয়াইট কোয়ালিফাইড অ্যান্ড হি ইজ। তো তার অভিযোগ ধোপে টেকে না। আর যদি আমরা সেটি নেইও আক্ষরিক করতে, যে তাদের এক্সপার্টিস নেই, তারপরেও তাদের পরামর্শ নেওয়া হয়েছে, আমারটি নেওয়া হয়নি, তাহলে তাকে ইগনোর করা হয়েছে। শুধু তাকে না, দেশের স্বার্থকে ইগনোর করা হয়েছে। তাহলে দেশের স্বার্থে হলেও তার পদত্যাগ করা দরকার ছিল। দেশের মানুষকে জানানো দরকার ছিল যে দেশের স্বার্থ বিরোধী চুক্তি হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টাকে সেখানে জিজ্ঞেস করা হচ্ছে না আমার এক্সপার্টিস আছে, এদের এক্সপার্টিস নেই, এদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, এখানে দেশের স্বার্থ কম্প্রোমাইজড হচ্ছে, তাই আমি পদত্যাগ করছি। তিনি এগুলো কিছুই করেননি। তো তাই এখন বলবো তার এই অভিযোগগুলো ধোপে টেকে না। আর আমি জানি না নিজেকে হাইলাইট করবার জন্যে, আবার লাইমলাইটে আনবার জন্য এসব অভিযোগ করলেন কিনা, যেমনটি ব্রিগেডিয়ার সাক্ষাৎ করেছেন। রিজওয়ানও ঝামেলা পাকিয়েছেন। রিজওয়ানা এক অভিযোগে বললেন যে তারা ধর্মীয় দলগুলোকে মেইন স্ট্রিমে আসতে দেননি, মেইন স্ট্রিম হতে দেননি। প্রচণ্ড বিতর্ক তৈরি হয়েছে এবং এমন আলাপও হয়েছে যে তাহলে সরকার ইচ্ছাকৃতভাবে জামায়াত ইসলামকে ভোটে কারচুপি করে নানাভাবে ঠকিয়েছে, ক্ষমতায় আসতে দেয়নি, এই দাবিও কিন্তু উঠেছে। আর ওঠাটা স্বাভাবিক। যদিও রিজওয়ানা পরবর্তীতে বলেছেন যে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যে আমি এরকম মেন করিনি, কোনো নির্দিষ্ট দল সম্পর্কে বলিনি, আমি বলেছি যে সরকারের নীতি, সরকার চরমপন্থীদের বিষয়ে কঠোর ছিলেন, সরকার কঠোর ছিল, সেই বিষয়ে আমি মেন করেছি। বাট কথা বলে প্যাচ লাগিয়েছেন, ঝামেলা তৈরি করেছেন। তো এগুলো আমরা দেখেছি। তো জানি না এখন আর কোনো উপদেষ্টা এগিয়ে আসবেন কিনা এরকম ঝামেলাপূর্ণ নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে। আমি জানি না কেন তারা অনেক কোয়ালিফাইড, বাই ডেফিনিশন তারা যথেষ্ট কোয়ালিফাইড, অনেকেই, তৌহিদ নিজেও কোয়ালিফাইড, তার দীর্ঘ ডিপ্লোম্যাটিক কেরিয়ার, কিন্তু কি করে এসব কথা বলেন যেখানে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে হয়, নিজের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তো এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। তো এখন কোনো বিশেষ উদ্দেশ্য কিনা যে সার্বিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিমেন্ড করা, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করা, সেই সরকারের গৃহীত কর্মসূচি কার্যক্রমগুলোকে ইগনোর করা কিংবা সেগুলোকে প্রশ্নবিদ্ধ করা, এর মাধ্যমে অন্য কোনো পক্ষকে কোনো সুবিধা এনে দেবার চেষ্টা হতে পারে, সেরকম কিছু। না হলে কয়েকদিন পর পর বিরতি দিয়ে দিয়ে উপদেষ্টারা একজন করে আসছেন আর এরকম বিস্ফোরক বিতর্কিত কিছু মন্তব্য করছেন, যেখানে তাদের নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আলোচনায় এটুকুই ছিল। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।